এটা আমার স্বামীর তৃতীয় বিয়ে আর আমার প্রথম। ব্যাপারটা জানতে পারলাম বিয়ের আসরে বসে। কাজী সাহেব যখন আমাকে বারবার কবুল বলতে বলছিল আর আমি ভয়ে আতকে চুপ করে রইলাম, তখনই শুনলাম পিছন থেকে আমার ছোট মামি ফিস ফিস করে বলছে, যাই না শুই না কার 3 নাম্বার বউ হইতে যায়, এই জন্যই পারুল কবুল বলতেছে না। আমার শির দ্বারা ঠান্ডা করে একটা শীতল ঘামের স্রোত নেমে গেল পিঠ বেয়ে। এক মুহূর্তে বিশ্বাস হলো না, কি বলছে কি এরা, তৃতীয় বউ? ছোট মামি আচানক চুপ হয়ে গেলেন। বুঝতে পারলাম মা তাকে চোখ ইশারায় চুপ করতে বলেছেন। পর মুহূর্তেই মায়ের একটা হাত অনুভব করলাম পিঠে, তারা দিয়ে কবুল বলতে বলার অনুরোধ করছে। আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই, তাই চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে বলেই ফেললাম, কবুল। হয়ে গেলাম চৌধুরী সাহেবের তৃতীয় স্ত্রী। বিদায়ের আগে লতিফা এলেন বিয়ের ঘরে। সবাইকে বিদায় করে দিয়ে দরজা আটকে মেয়ের সামনে বসতেই পারুল ঘোমটা সরিয়ে তাকালো। টানা টানা আখিদয়ে টলমল জল। লতিফা আঙুলের ডগায় তা মুছে দেওয়ার চেষ্টা করতে করতে বললেন, কাঁদিস না মা, একদিন তো সবারই বিয়ে করতে হয়, সবাইকেই পরের ঘরে যেতে হয়। পারুল সে কথার জবাবে বলল, আমি সেজন্য কাঁদছি না, বিয়ে হয়ে পরের ঘর করা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না তো, কিন্তু তুমি আমায় এত বড় একটা গোপন করে গেলে কি করে? আমি কি তোমার পেটের সন্তান নই? লতিফা হতভম্ব চোখ মুখে তাকালেন, বিব্রত কণ্ঠে বললেন, এসব কি বলছিস? আমি আবার তোর থেকে কি লুকাইলাম? টলমলে জল নিয়েও এবার সামান্য হাসি ফুটে উঠল পারুলের ঠোঁটে। আমার ভাবতেও অবাক লাগছে, তুমি জেনে বুঝে এমন একজনের সাথে আমার বিয়ে দিয়ে দিলে, যার কিনা আগেও 2 বউ ছিল। কেন মা, আমি কি এতই ফেলনা হয়ে গিয়েছিলাম? লতিফা 2 সেকেন্ড বিস্ময় চোখে চেয়ে সঙ্গে সঙ্গে মেয়ের হাত চেপে ধরলেন শক্ত করে, গলায় কাঠিন্য যুক্ত করে বললেন, এসব তোকে কে বলেছে? আমি সব শুনেছি, আর লুকিও না। হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিজেও একটু সরে বসে পড়ে পারুল। কষ্টে ভিতরটা ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার। সামান্য একটা ভুলের শাস্তি এত বড়? লতিফা বললেন, যা বুঝবি না তা নিয়ে কথা বলতে আসিস না। পুরুষ মানুষ 2টা কেন, 4টা বউ থাকলেও সমস্যা নাই। আর তোকে কোথায় দিয়ে দিলাম একবার সে হিসাব করিস? গোটা 4 গ্রামের ভিতরে সবচেয়ে বড় বাড়ি চৌধুরী বাড়ি। আজকাল এমন সম্পদশালী পরিবার দেখা যায়? এমন বাড়ির ছোট ছেলের বউ তুই। একবার ভাবতে পারছিস কতটা সুখে থাকবি? তখন তো এই মায়ের কথা মনেও পড়বে না তোর। সুখ? ঠোঁটের কোণে এক চিলটা হাসি ফুটে ওঠে পারুলের। সুখ তো কুঁড়ে ঘরেও হয় মা, সুখের জন্য দালান কোঠা লাগে না। 2 দিন না খেয়ে অভাবে পড়লে বুঝতি ভালোবাসা কোন জানলা দিয়ে পালাতো। ভালো জায়গায় ভালো পাত্রে পাত্রস্থ করলাম, মান সম্মান যেটুকু খোয়ানোর খুইয়েছ আর খুইও না। তারা বড় মনের মানুষ দেখে তোর এইসব ভুলের কথা জেনেও তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আগ বাড়িয়ে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সঙ্গে সম্পর্ক জুড়েছে। এ সাক্ষাৎ রাজভাগ্য। সেই ভাগ্য নিজের কুকর্মে সে নষ্ট করো না।
পারুল মুখে কিছু বলল না। লতিফা আচমকাই মেয়ের মাথায় হাত রাখলেন, কণ্ঠ নরম করে বললেন, একদিন বুঝতে পারবি, সন্তানের খারাপ কখনো মায়েরা চায় না। ভালোভাবে থাকিস, তোর বাবার আর এই বাড়ির সম্মান রাখিস। এবারেও পারুল কিছু বলল না, মুখে কুলুপ এঁটে চুপচাপ বসে রইল। শ্বশুরবাড়ি যেতে যেতে বেশ রাতই হয়ে গেল। 2 গ্রাম পর শ্বশুরবাড়ি, চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, বড় ইট পাথরের দেওয়াল, দেয়ালের উপরে আবার কাঁচের টুকরো ছড়ানো, যেন কেউ টপকে না যেতে পারে। পারুলের মনে হলো এটা না দিলেও চলতো, এমনিতেও এত বড় দেওয়াল বেয়ে কার সাধ্য ওঠে, মই দিয়েও নাগাল পাওয়া অসম্ভব। এর আগেও এই বাড়ি দেখেছে সে, তবে বাহির থেকে। বাবার সঙ্গে এই পথে যাতায়াতের সময় বহুবার অবাক দৃষ্টি নিয়ে তাকিয়েছে সে। মনে মনে কৌতূহলী হয়েছে, কি আছে প্রকাণ্ড দরজার ওপাশে। আজ সেসব কৌতূহল নেই, আগ্রহ কাজ করছে না। কেমন একটা বিষণ্ণতা জমে আছে হৃদয়ের গভীর কোণে। হয়তো এতদিনকার পুরনো চেনা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আগমনের কারণ। ঘোড়ার গাড়ি থামতেই একটু ধাক্কা খেলো পারুল। মন চিন্তা থেকে বেরিয়ে এলো বাস্তবে। চোখ তুলে একটু তাকিয়েছিল, পর মুহূর্তেই ঘোমটার আড়ালে সরে নিল। কে না কে দেখে বলে ফেলে নির্লজ্জ বউ। চৌধুরী সাহেবকে এখনো দেখা হয়নি তার। বিয়ের আগে দেখেছে 2-3 বার, তবে বিভিন্ন পোস্টারে তার ছবি হিসেবে সামনাসামনি কখনো দেখার সৌভাগ্য হয়নি, এমনকি বিয়ের পরেও না। ঘোড়ার গাড়িতে যখন মানুষটা এসে তার সামনের সিটে বসলো, তখনও না। কেবলমাত্র নৌকার মতন নাগরা জুতা জোড়ার দিকে ঘোমটার তল দিয়ে তাকিয়ে রয়েছিল পারুল। কতটা বয়স, উচ্চতা কিরকম, কালো না ফর্সা, কিছুই জানে না সে। সবচেয়ে বড় কথা, তার সঙ্গে মানসিকভাবে কতখানি কি মিলবে কে জানে। বিয়ের প্রথম রাতেই হয়তো স্বামীর অধিকার ফলাতে চাইবে, অথচ পারুল এই জায়গাটা খুব যত্ন করে তুলে রেখেছিল কেবলমাত্র একজনের জন্যই, বিশেষ একজন। পারুলের বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে পড়ল, ঝনঝন করে উঠল। এরপরই দরজাটা পারুল ঈষৎ কেঁপে ওঠে। প্রকাণ্ড গেটটা খুলে যেতেই ঘরোয়ার চাবুকের বাড়িতে ঘোড়াগুলোকে এগুনের আদেশ দিতেই আবার চলতে শুরু করলো গাড়িটি। ইটের সুরকি বাঁধাই পথ, দুপাশে ফল ফুলের বাগান। দেখতে না পারলেও বুঝতে পারছে পারুল। লোভ হচ্ছে মুখ তুলে সমস্তটা দেখবার জন্য, তবে সাহসে কুলাচ্ছে না। গম্ভীর মানুষটা ঠিক তার মুখোমুখি বসে আছে। এখন পর্যন্ত একটা কথাও বলেনি তার সঙ্গে। কিছু দূর গিয়েই গাড়ি থেমে গেল। পারুল বুঝতে পারল তার মূল বাড়ির সামনে চলে এসেছে। এবার নামতে হবে। তবে নামতে গিয়ে বেশ অবাক হতে হলো তাকে। মূলত ভেবেছিল স্বামী মহাশয় তাকে হাত ধরে গাড়ি থেকে নামাবে, অথচ তাকে নামাতে এলো 2-3 জন দাসী। তারাই হাত বাড়িয়ে শাড়ির কুচি সামলে তাকে নামাতে সাহায্য করলো। পারুল বিস্মিত না হয়ে পারল না। চোখের সামনে এটা কি বাড়ি নাকি তাজমহল? এমনটা শুধুমাত্র টিভিতেই দেখে এসেছে প্রতিদিন। এরকম বাড়িতে ছবি বানানো হয়, আর ঠিক এরকম একটি বাড়িতেই থাকে এখন থেকে থাকতে হবে। হঠাৎ করেই একটা প্রশ্ন জেগে উঠল পারুলের ছোট্ট মস্তিষ্কটায়। যার এত ধন সম্পদ, এত নাম ডাক,
এইরকম রাজপরিবারের অংশীদার, তার কেন বউ ছেড়ে চলে যায়? নাকি সেই ছেড়ে দেয়? কিন্তু কেন? ঘন ঘন বিয়ে করাটাই কি তবে একটা নেশা? শুনেছিল পারুল, বড় লোকদের নানান রকমের বাতিক থাকে, শখ থাকে। হয়তো ওর স্বামীরও এটা এক ধরনের শখ। তবে কি দুদিন পর পারুলকেও ছেড়ে দেবে? যদি দেয় তবে কি হবে? গলায় কলসি বেঁধে পরীর ঘাটলা দিঘিতেই ডুবে মরতে হবে। এমনই কত শত সাত পাঁচ ভাবনায় যখন আটসাট হয়ে আছে পারুলের মনটা, ঠিক তখনই প্রথমবারের মতো গম্ভীর মুখের মানুষটির কথা বলে উঠল। ওকে উদ্দেশ্য করে বলল, ও আমার বড় স্ত্রী, ওকে সালাম করো। কথাটাই যেন আদেশ মেশানো। পারুল এই প্রথম চোখ তুলে তাকালো। উচ্চতায় তার বুক সমান, মেদহীন এক হারা শরীর, জুলফিতে সামান্য পাক ধরেছে, চেহারা আভিজাত্যপূর্ণ। শুধু তাই নয়, উনার দাঁড়ানোর ভঙ্গিমাও একটা দাপুটে ভাব। এগুলোর ন্যায় তীক্ষ্ণ চোখ জোড়ার দিকে চোখ পড়তেই পারুল কেঁপে উঠল। ওর ভয় ভয় করছে। মানুষটাকে যতটা কঠিন ও ভেবেছিল, এ যে তার চেয়েও বেশি কঠিন। শুধু তাই নয়, মানুষটা বলছে কি? ও ভেবেছিল বিয়ে হয়ে গেলেও সেসব ছাড়াছাড়ি হয়ে গেছে, অথচ এখন চোখের সামনে জলজান্ত একটা মেয়ে, জামদানি শাড়ির ভাঁজে ভাঁজে রূপ লুকিয়ে, অহংকারী চেহারা, চোখ দিয়ে যেন ঝলসে দিতে পারে। ওর দিকে কটাক্ষ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তবে কি একই বাড়িতে একই ছাদের তলায় সতীন নিয়ে সংসার করতে হবে? এতই দুর্ভাগ্য ওর। বাবা মা কোথায় বিয়ে দিল ওকে? কেন দিল? তারা কি জানে? জেনেই এত বড় ভুল করলো? নাকি সব জেনেই পারুলের মনে হলো সে এক্ষুনি হাত পা ছেড়ে কাঁদে, সব ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, যেথায় দু চোখ যায়। এত বড় বিশ্বাসঘাতকতা কিছুতেই তার মন মানতে পারে না, পারার কথাও না। হ্যাঁ, মানুষটার প্রতি তার অনুভূতি নেই ঠিক, না আছে এই সংসার করবার কোনো আশা। তবুও হৃদয়ের কোথায় যেন কষ্ট হয়, তীক্ষ্ণ ব্যথা হয়, সুচ ফোটানো ব্যথা। পারুল নিচু হয়ে সতীনের পায়ে হাত দিয়ে সালাম করল। মানুষটা বোধ হয় সন্তুষ্ট হলেন এতে। দুজনে মিলেমিশে থাকবে, কোনো ঝামেলা করবে না। এ বাড়ির নিরিবিলি পরিবেশ কখনো ভাঙবে না। চাহিদা মতো যা পাওনা, যার যাটা সে যথাসময়ে পেয়ে যাবে। এরপরেও যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে, মা আছে, ও আছে, জানাবে। আমি কি বললাম বুঝতে পারলে? পারুল হালকা মাথা কাত করলো। সে বুঝতে পেরেছে, বুঝলে ভালো। ঠিক তখনই ভিতর থেকে নরম পায়ে একজন নিচে নেমে এলেন। পারুল অবাক হয়ে দেখল, এই বয়সেও কি অপরূপ রূপের অধিকারী। চমৎকার জৌলুস মাখা গোটা শরীরটায় তাকালে তাকেই থাকতে ইচ্ছে হয়। যৌবন নেই, অথচ যৌবনের সব রূপ যেন এখনো মিশে আছে চামড়ার সঙ্গে। এই মানুষটাই তবে তার শাশুড়ি। আমিনা স্নেহময় কণ্ঠে বললেন, এখনই এত শাসন করছিস বাবু? মেয়েটা সবেমাত্র এলো। ছোট চৌধুরী এগিয়ে গিয়ে আমিনার একটা হাত ধরলেন, জবাবদিহির সুরে বললেন, শাসন কোথায়? শিখিয়ে দিচ্ছি একটু, সে পরেও পারবি। সময় তো কেবল শুরু, বউকে ভিতরে নিয়ে চল। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মেয়েটা? তারপর ঘুরে তাকালেন বড় বউয়ের দিকে, হুকুম দিলেন, ওকে ওর ঘরে নিয়ে যাও বড় বৌমা। ওকে সতীন নয়, নিজের বোন ভেবো। কাকলি মুখ
ভেকসি কাটল। তবে মনে মনে স্বামী কিংবা শাশুড়ির সামনে এত বড় দুঃসাহসিক কর্ম করার কলিজা ওর নেই। মিষ্টি মুখে বলল, এসো বোন, আমার সাথে এসো। বলতে বলতে পারুলকে নিয়ে ভিতরে পা বাড়ালো। ওরা চলে যেতেই আমিনা তাকালেন ছেলের দিকে, কণ্ঠ নিচু করে শক্তভাবে বললেন, যে ভুল একবার করেছো সে ভুল এখন আর করো না। ওর সঙ্গে নরমভাবে থেকো। একই ভুলের পুনরাবৃত্তি চাই না আমি। ছোট চৌধুরী ঘাড় বাঁকা করলেন। আমার মনে থাকবে আম্মা। ঘরে আসা অবধি একটি কথাও বলবো না কাকুলি। পারুল নীরবে তাকে অনুসরণ করলো আর বিস্ময় ভরা চোখে চারপাশে দেখতে লাগলো। কেবল এ যেন বাড়ি নয়, রাজমহল। পূর্বেই মনে হয়েছিল এ কথা, তবে এত সুন্দর হতে পারে তা এক অবিশ্বাস্য দৃশ্য। দেওয়ালের গায়ে চমৎকার কারুকার্য করা, ঝালর যুক্ত পর্দাগুলো যেন সোনায় মরানো, চিকচিক করছে। হল ঘরে বিশাল বড় সাইজের একটি ঝাড়বাতি, পুরোটাই ক্রিস্টালের তৈরি। চোখের সামনে এই প্রথম এইসব দেখা। পারুলের চোখ সরছেই না। সত্যি সত্যি তাকে এমন রাজপ্রাসাদ দেখে ঘরে বাবা মা বিয়ে দিলেন? কি করে দিলেন? তার মতো এত মধ্যঘরের মেয়েকেই কেন এ বাড়ির বউ করে আনা হলো? মনের ভিতর প্রশ্নটা কাকড়ার ন্যায় কামড়ে বসে রইল। একটা ঘরের সামনে হঠাৎ কাকলি থেমে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, এইটা তোমার ঘর? পারুল সম্বিত ফিরে পেল, তাকালো রূপালী নকশা আঁকানো দরজাটির পানে। আচানক মুখ ফসকে ছিটকে এলো প্রশ্নটি, আমার মানে আমি একাই থাকবো, উনি থাকবেন না? তারপর পরই মনে হলো এসে কি ধরনের জবাব চাইছে। সি সি, লজ্জায় কাটা হয়ে উঠল শরীর। মুখখান নত করে নিল নিমিষেই। চোখ পড়ল না কাকলির ক্রোধিত মুখখানি। বাপরে, শখ দেখি 100-তে 100ই। শোনো মেয়ে, এই ঘরে তুমি একাই থাকবে। উনি এরকম সাধারণ কক্ষে থাকে না। এইসব দেখেই চোখ কপালে তুলে ফেলেছে। বাদ বাকি সব দেখলে তো ভিমড়ি খাবে মনে হচ্ছে। আর যখন উনার দরকার হবে উনি আসবে, থাকবে, চলে যাবে। বুঝতে পারছো? পারুল হতভম্ব হলেও কোনো রকমে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাকলি দরজা খুলে দিল। ভেতরে ঢুকে নিজে আগের ঘরটায় চোখ বুলিয়ে নিল একবার। এরপর পারুলের দিকে তাকিয়ে বলল, রাতের খাবার ঘরেই আসবে। ওয়াশরুম সঙ্গে দেওয়া আছে, বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। যদি কিছু লাগে একজন দাসীকে ডেকে নেবে, ওরা আশেপাশেই থাকে। উপদেশ দিল না আদেশ, ঠিক বুঝতে পারল না পারুল। কাকলি চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার থেমে গেল। জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তাকিয়ে বলল, আর আমাকে কখনো অসম্মান করার কথা কল্পনাতেও ভেবো না। আম্মাজান বলেছেন তোমাকে বোনের মতো দেখতে, কিন্তু মনে রেখো সতীন সর্বদাই সতীন হয়। এই বলে কাকলি বেরিয়ে যেতেই পারুল ঘুমটা তুলে হাঁপ ছাড়ল। এই কোন নাটক শুরু হলো তার জীবনে কে জানে। আপাতত কাকলির বলা কথাগুলো বাদ দিয়ে সে অন্য একটা ব্যাপার নিয়ে ভাবতে শুরু করলো। প্রথাগতভাবে আজ তাদের বাসর রাত, অথচ ঘরে একটা ফুলের পাপড়িও নেই। এত বড় বংশ যাদের, তাদের বাসর রাত তো ভীষণ জাঁকজমকপূর্ণভাবেই সাজিয়ে রাখার কথা। সেখানে এত অনাড়ম্বর ব্যাপারটা ঠিক হজম হলো না পারুলের। ঠিক তখনই দরজায় ঠক ঠক হলো। পারুল দ্রুত ঘোমটা টানতেই ওপাশ থেকে একজন দাসীর গলা শোনা গেল, হুজুর আসবেন হুজুর।
পারুল বুঝলো তার স্বামীর কথা বলা হয়েছে, তিনি আসবেন। অবশ্যই আসবেনই তো, নতুন বিয়ে করা বউয়ের স্বাদ প্রথম রাতেই কেউ বা বোক দখল না করতে চায়। পারুল একটা ছোট নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে গুটিসুটি দিয়ে বসলো। সৌরভ আল চৌধুরী ঘরের ভিতর ঢুকে দেখলেন বিছানায় জুবুথুবু হয়ে বসে রয়েছে নতুন একটি মেয়ে। সৌরভ দরজা লাগিয়ে দিলেন। আজ বেশ গরম পড়েছে, যদিও এই ঘরে এসি আছে, তবুও সৌরভ জানালা খুলে দিলেন। এক পশলা ঠান্ডা হাওয়া তার গা ছুঁয়ে গেল। খেয়েছো? শুরুতেই তুমি সম্বোধন। চমকাতে গিয়েও নিজেকে সামলে নেয় পারুল। এটাই তো স্বাভাবিক। সে কোনো মতে জবাবে জানালো না। খাবার দিয়ে যায়নি? হুম। সৌরভ ভ্রু কুঁচকে তাকালেন। খাবার দিয়ে যায়নি সে কথা কোনো দাসীকে জানিয়েছো? এবারেও পারুল ঘাড় নাড়ল। তিনি বললেন, যা প্রয়োজন তা চেয়ে নিতে হয়। কথা শেষ করেই তিনি আবার দরজা খুলে বেরোলেন। একজন দাসীকে ডাকতেই সে ছুটে এলো। এরপর শোনা গেল সৌরভের উত্তেজিত কণ্ঠস্বর। দাসী বারবার ক্ষমাছে বিদায় নিয়ে চলে যাওয়ার মিনিট কয়েকের মাথায় কাকলি এলো খাবারের থালা হাতে। বিছানার সঙ্গে লাগোয়া টেবিলে থালাটি রেখে সে কুদৃষ্টিতে একবার পারুলের ভয়ে কাঁপতে থাকা শরীরের পানে নজরে বুলালো। তারপর সৌরভের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, এই সামান্য ব্যাপারে আপনাকে এত উত্তেজিত হলে চলে না। আমি তো আছি দেখার জন্য। কিন্তু তুমি তো ঠিক করে দেখছো না বেগম, আজকের মতো আমায় ক্ষমা করে দিন। এই ভুল দ্বিতীয়বার হবে না। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। কাকলির নয়নজোড়া হঠাৎ করেই ছলছল হয়ে উঠল, যা সৌরভ আল চৌধুরী দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেলেন। পারুলকে খাওয়ার আদেশ দিয়ে একবার কাকলির দিকে তাকালেন, চোখের ইশারায় বিদায়ের গান। কাকলি আর কিছু না বলে চুপচাপ ঘর ত্যাগ করলো। পারুল খাবারটুকু খেলো উসখুস ভাবে। একটা কাঁসার বড় থালায় এক পাশে এক বাটি ভাত রাখা, তার পাশে সাজিয়ে দেওয়া বাকি সব তরকারি। দুই রকমের ভাজি, একটা ভর্তা, একটা ছোট বাটিতে কয়েক টুকরো গরুর গোশতের ঝোল আর কয়েক টুকরো শসা কাটা। পারুলের কাছে কেন যেন এইভাবে সাজানোটা অনেকটাই হিন্দুয়ানা রীতির মতো লাগলো। এও মনে হলো এ বাড়ির সব কিছুই কেমন অদ্ভুত ধাঁচের। খাবার সময়টুকুতে সৌরভ একটি কথাও বললেন না। একটু দূরে আরামকেদেরা তার উপর দোল খেতে খেতে সিগারেট ফুঁকলেন। ঘরময় সিগারেটের কটু গন্ধ পারুলের পেট মুচড়িয়ে উঠল, তবুও সে সামলে নিল। খাওয়া শেষ করে থালা বাসন বাইরে রেখে আসার জন্য পা বাড়াতেই সৌরভ বললেন, কাউকে ডেকে বললেই নিয়ে যাবে। পারুল এই প্রথম তার কথার প্রতিবাদে একটা লম্বা বাক্য ছেড়ে দিল। আমি তো পারবো। পারবে জানি, কিন্তু এ বাড়িতে কাজ করার জন্য অনেকে আছে। যদি তুমি সব করতে চাও তবে তারা কি করবে? পারুল চুপসে গেল। একজন দাসী এসে সবকিছু পরিষ্কার করে নিয়ে গেলে পারুল দরজা আটকে আবার বিছানায় এসে বসলো। তার কেন যেন গা ছমছম করছে, অথচ মানুষটা শুরু থেকেই একদম স্বাভাবিক আচরণ করছে। এতে তার নার্ভাসনেস কেটে যাবার কথা, উল্টা সেটা বাড়ছে। পারুল ঘামতে শুরু করলো। সৌরভ বললেন, তোমার কি গরম বেশি লাগছে? পারুল এদিক ওদিক মাথা নাড়ালো। তারপরও সৌরভ নিজে থেকে উঠেই জানালা আটকে ঘরে এসি ছেড়ে দিলেন। একটু পরেই পারুলের সমস্ত শরীর বরফের ন্যায়
ঠান্ডা হয়ে গেল। এত ভারী শাড়ি এবং সাজগোজের মাঝেও সে রীতিমতো কাঁপতে শুরু করলো। সৌরভ চৌধুরী আবারও আরাম কেদারায় বসেছেন, হাতে জ্বলন্ত সিগারেট। এই লোক বোধহয় সিগারেট ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না। পারুলকে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? এই সামান্য কথাতেও পারুল ভয় পেয়ে উঠল। মনটা এত আতঙ্কিত কেন? নিজের সংশয় বুঝতে না দিয়ে কাপা গলায় তোতলে উত্তর দিল, পারুল। পারুলতা বংশী। পারুলতা বংশী, সুন্দর নাম তো, তবে বংশীটা কেমন যেন শোনায়। এটা তো কোনো মুসলিম পদবি না, খ্রিস্টান পদবি। সৌরভ যেন চমকালেন এবারে। তুমি খ্রিস্টান? পারুল নির্ভর হচ্ছে একটু একটু, গলার স্বর স্বাভাবিক হচ্ছে। একটু যেন হাসলেও সে, তবে তা পুরোটাই লম্বা ঘোমটা আড়ালে। না, আমার বাবা ছিল। ও, তার মানে তিনি আর তোমার মা দুজন দু ধর্মের মানুষ? হ্যাঁ, বাবা খ্রিস্টান ছিলেন আর মা মুসলিম, কিন্তু মায়ের সাথে থাকার জন্য বাবাও মুসলিম হয়, পরে কিন্তু পদবি থেকেই যায়। সেই মোতাবেক আমার নামের শেষেও এই পদবি যুক্ত করে দিয়েছে। বুঝলাম। সিগারেটে শেষ টানটুকু দিয়ে স্ট্রেটে ছুঁড়ে ফেলে ফিল্টারটি। তারপর হঠাৎ সিরিয়াস ভঙ্গিতে সোজা হয়ে বসেন তিনি। বলেন, শোনো পারু, তুমি যে পরিবেশে বড় হয়েছ আর আমাদের বাড়ির পরিবেশ একদমই আলাদা। কোনোটার সাথে কোনোটার মিল নেই। আমি আশা করব তুমি এই বাড়ির পরিবেশের সঙ্গে নিজেকে অতি দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে এবং এ বাড়ির মর্যাদা সম্মান নষ্ট হয় এরকম কিছুই কখনো করবে না। আমাদের বাড়িতে মেয়েরা স্বামী থাকাকালীন কখনোই সংসারের কলকাঠি নাড়ায় না, কোনো সিদ্ধান্ত নেয় না। যা নেওয়ার স্বামী নেয় এবং স্ত্রী তা পালন করে। তুমিও এর বিরুদ্ধে যাবে না আশা করছি। আমার বড় ভাইজান এবং তার স্ত্রী সন্তানেরা শহরে আছে। তারা এলে তাদের সঙ্গেও মিলমিশ করে থাকবে এবং কখনোই তোমাদের মেয়েলি ঝামেলার ভেতর ঘর থেকে বাহির ঘর হবে না, আর না এসব বাড়ির পুরুষদের কানে আসবে। আম্মাজানকে নিজের মায়ের চেয়েও বেশি ভক্তি শ্রদ্ধা করবে। উনি শুধু এই বাড়ির গুরুজনই নন, উনি আমাদের দু ভাইয়ের চোখের মণি। আমাদের বাবা মারা গিয়েছিলেন খুব ছোটবেলায়। তারপর মা এবং বড় মামাই আমাদের স্নেহে লালন পালন করেছেন, এই বংশের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন। এমনকি পারিবারিক ব্যবসাও ভেসে যেতে দেননি। তাই তার অমর্যাদা বা অসম্মান হয় এরকম কিছু করা মানে আমার হৃদয়ে আঘাত করা। আশা করছি তুমি অন্তত এরকম কিছুই করবে না কখনো। কাকুলির সঙ্গে মিলেমিশে থাকবে। ও মানসিকভাবে একটু অসুস্থ আছে। এ ব্যাপারে আস্তে ধীরে সবটাই জানতে পারবে, বুঝতে পারবে। আপাতত যেটুকু জানানোর জানিয়ে দিলাম। আর হ্যাঁ, যা কিছু প্রয়োজন হয় কাউকে না বলতে পারলে আম্মাজানকে জানাবে। তার কাছে কখনো সংকোচ বা লজ্জা প্রকাশ করবে না। কি ঠিক আছে? হ্যাঁ হয়ে শুনছিল পারুল। এ যেন শ্বশুরবাড়ি নয়, মিলিটারি আর্মির ক্যাম্পে এসেছে সে। এত এত নিয়ম কানুন, এত এত দায়িত্ব তার কাঁধের উপর। এবার তার ভয়টা আতঙ্কে রূপ নিল। হৃদয়ের অলিগলি কাঁপতে লাগলো ঠক ঠক করে। যদি ভুল করেও কখনো ভুল হয়ে যায়, তার পরিমাণ কি হবে কে জানে। কি কি ভাবছো পারু? সৌরভ চৌধুরী বিছানায় এসে বসতে বসতে বললেন। পারুল জায়গায় জমে গেল, কোনো উত্তর দিতে পারল না। হয়তো ওর মনের হাব ভাব কিছুটা হলেও সৌরভ চৌধুরী বুঝতে পারলেন। পারুলের একটা হাত টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে।
পারুলের দু চোখ ভিজে উঠল। এই হাতখানা ধরার অধিকার কেবলমাত্র একটি মানুষের ছিল, অথচ সে ধরার সুযোগটাই কোনোদিন পেল না। আর যে পেল তাতে সুযোগ কিংবা অধিকার কোনোটাই পারুল মন থেকে দিতে পারল না। নিয়তির মারপ্যাঁচ বড়ই অদ্ভুত। কাকলি রাতভর ঘুমাতে পারল না। কপালের উপর হাত চেপে শুয়ে রূপলি কারুকার্য করা শোভিত সিলিংয়ের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল। চোখের সামনে কত কিছু ভেসে উঠল এক এক করে। মনে পড়ল আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, যেদিন সেও নতুন বউয়ের সাজে এ বাড়িতে প্রথম কদম ফেলেছিল। সৌরভ চৌধুরীর বড় চাচা ছিলেন কাকলির বাবার বন্ধু। সেই সুবাদে বিয়ের প্রস্তাবটা তিনিই দিয়েছিলেন সৌরভের জন্য। বড় চাচা অরাজি হননি। কাকলি অপরূপ সৌন্দর্যের অধিকারী, মিষ্টি ভাষী, শান্ত, কোমল, নরম মনের মেয়ে। এরকম একজনকে তার ভাতিজার জন্য পুত্রবধূ করা গেলে মন্দ হয় না মোটেই। তারপর এক শুভক্ষণে তাদের বিয়েটা হয়ে গেল। প্রথম রাতেই সৌরভকে দেখেছিল কাকলি। তার আগে না জানতো না চিনত, এমনকি একখানা ছবিও দেখেনি লজ্জার সংকোচে। বাসরাতে যখন তাকে দেখলো, কাকলির দু চোখের পাতায় পলক পড়ছিল না। পুরুষ মানুষ এত রূপবতী হয় সে সবসময় শুনে এসেছে। ফর্সা গায়ের মেয়েরা কালো বা শ্যামবর্ণের স্বামী পায়, অথচ তার বেলায় ঘটনা ঘটলো একদম ভিন্ন রূপে। সে নিজে যতটা না সুন্দর, তার চাইতেও বহুগুণে সৌন্দর্যের অধিকারী যেন সেই পুরুষ। যুবা বয়স, ঘন চাপদাড়ি, সুরমা দেওয়া ঘন কালো একজোড়া চোখ, যার গভীরতায় ক্রমশ হারিয়ে যেতে ইচ্ছে করে। কাকলি পাগল হয়ে গেল এরপরে। সৌরভের ভালোবাসার পাগল। সৌরভও তাকে ভালোবাসত, সম্মান করত, যত্ন করত, আগলে রাখত। কিন্তু সেই সব কিছুতেই ফিকে হতে লাগলো বছরের পর বছর গড়িয়ে, যখন কাকলি একটি সন্তান দিতে পারল না তাকে। তার শাশুড়ি সৌরভের বংশ চায়, পুত্র চায়, কন্যা চায়। শেষমেশ কাকলিকে মেনে নিতে হলো। ভালোবাসা দুই ভাগ করে সৌরভ নিয়ে এলো ঝর্ণাকে, তারপর পারুলকে। কাকলির বালিশ ভিজে যায় নোনা জলে। চোখের কার্নিশ ঘেঁষে নীরবে অশ্রুর স্রোত গড়িয়ে পড়তে থাকে। যেদিন ঝর্ণার সঙ্গে বাসরাতে একসঙ্গে থেকেছিল সৌরভ, সেদিন ও কষ্ট হয়েছিল তার, এর চেয়েও বেশি কষ্ট আজও হচ্ছে। তবে আজ আর উন্মাদের মতো কাঁদছে না। হয়তো সইতে সইতে বুকটা এখন পাথর হয়ে গেছে। কাঁদতে কাঁদতেই এক সময় ঘুমিয়ে পড়ল কাকলি। কোনো ফাঁকে ফজরে আজান পড়ল। সে খেয়ালই হলো না তার, ঘুম হলো না পারুলেরও। তবে সে একা একা জেগে রইল না মোটেই। তার সঙ্গে জেগে রইলেন সৌরভ আল চৌধুরীও। রাতের মধ্যপ্রহর পর্যন্ত পারুলকে নিয়ে আদরের সহাগে কাটিয়ে দিলেও এরপর নিজেও গোসল করে পারুলকে গোসল করবার জন্য তাগাদা দিলেন। তারপর তাকে নিয়ে দাঁড়ালেন তাহাজ্জুদের নামাজে। পারুলের মনটা হঠাৎ করে দুর্বল হয়ে গেল জায়নামাজে দাঁড়িয়ে। মোনাজাতের সময় নীরব চোখে জল ফেলতে লাগলো। মনের ভিতর ঘুরে ফিরে এই একটি মানুষের নামই ভেসে উঠতে লাগলো বারবার। সেই মানুষটি এখন থেকে তার জন্য পরপুরুষ, তাকে ভাবাও হারাম। অথচ পারুল কিছুতেই তার মন মস্তিষ্ক থেকে সরাতে পারছে না তাকে। কখনো পারবে বলেও মনে হয় না। হৃদয়ের সবচেয়ে গভীর গোপন কুঠরিতে তার নামখানা এবং তার স্মৃতিস্বরূপ দেওয়া চমৎকার সেই সব বিকেলগুলি বন্দি করে তবেই তার ভবিষ্যৎ বাঁচতে হবে। এ কথা যতবার ভেবে যায় ততই চোখের জল বাড়তে থাকে। এত এত কেঁদেছে এতগুলো দিন, তবুও যেন এই জল ফুরোবর নয়। নামাজ শেষে
পারুলকে নিয়ে আরামকে দাঁড়ায় বসলেন সৌরভ। পারুলের ঘুমে চোখ টুলুঢুলু করছে, শরীর ভেঙে আসতে চাইছে, অথচ এই লোকের চোখে মুখে এখনো প্রাণবন্তন ভাব। তোমার কোনো চাপা কষ্ট আছে পারুল? পারুল একটু চমকালো, কম্পমান গলায় বলল, কেন? প্রশ্নের পিঠে প্রশ্ন আমার পছন্দ নাই বলি লাইটার দিয়ে সিগারেট ধরালেন তিনি। পারুল সেকেন্ডে কয়েক চুপ করে রইল। একটা ধোঁয়া ছেড়ে তিনি বললেন, এভাবে কাঁদছিলে কেন নামাজে বসে? বিয়েতে সুখী হওনি নাকি বাসার জন্য মন কেমন করছিল? আগামীকাল আমার বড় ভাই ভাবি আসবেন, পরশু তোমাকে তোমার বাড়িতে নায়ের ফাটানো হবে, এইসব নিয়ে আর মন খারাপ করে থেকো না। পারুল এবারেও মনতাকি বেছে নিল, মাথা নিচু করে চুপ করে রইল। এসবের একটুও তার মন খারাপের কারণ না। বিয়েটাকে সে মনের কোথাও বসায়নি। ভালো লাগা, খারাপ লাগা, কোনো অনুভূতি এই নিয়ে নেই। জীবনের জটিল পথে হাঁটতে গিয়ে অনেক কিছু অভ্যাসে বানিয়ে পথ চলতে হয়, তেমনি ভাবে এই বিয়েটাও একটা নতুন অভ্যাস বানানোর চেষ্টা করছে কেবল। আর রইল পরিবারের কথা। যে পরিবার জেনে বুঝে এরকম একজনের সঙ্গে তার বিয়ে দিতে পারে, যাদের কাছে তার অনুভূতির মূল্য ছিল না কানা পরিমাণ, যাদের জন্য জীবনের সমস্ত লেনাদেনা চুকে বুকে দিতে ইচ্ছে হয়েছিল এক সময়, তাদের জন্য মন পোড়ানোর প্রশ্নই আসে না। হৃদয় বাগিচার বিষণ্ণতার কারণ অন্য, সেই কারণ সে কোনোদিন কাউকে জানতে দিতে চায় না। সৌরভকে তো নয়। একটা মৃদু নিঃশ্বাস ফেলতেই সৌরভ হাতের সিগারেট ফেলে গলায় কাঠিন্য যুক্ত করে বললেন, এর বাইরে আর কিছুতে মন খারাপ যেন না হয় পারু। আগে কি ছিল না ছিল আমি তা জানি না, জানতেও চাই না। এখন থেকে তুমি এই পরিবারের অংশ, সুতরাং আমার বংশমর্যাদার সিকি ভাগও যেন তোমার কারণে অপবিত্র না হয়। কেঁপে উঠল পারু ফের। এই বাড়িতে আসবার পর কেঁপে ওঠাটা একটা রোগ হয়ে দাঁড়ালো তার জন্য। ক্ষণে ক্ষণেই ভয় পাচ্ছে, কাঁপছে, এমনকি প্রচণ্ড রকমের দোটানায় ভুগছে। একবার নির্ভর হতেই চাইছে, আরেকবার দূরত্ব বাড়াতে চাইছে। একবার মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক, সৌরভ নামক মানুষটি তার জন্য বন্ধু সম হবেন। পুনরায় মনে হচ্ছে এর চেয়ে চূড়ান্ত অস্বাভাবিক পৃথিবীতে আর কিছু নেই। এই মানুষটির দুটো রূপ, একটা ভালো, একটা খারাপ। ভালোটা খুব ভালো হলে খারাপটাও নিশ্চয় খুব খারাপই হবে, কিন্তু কতটা খারাপ? পারুলকে সেই খারাপ রূপটা কোনোদিনও দেখতে হতে পারে কি? ঘুম ভেঙে বিছানায় নিজেকে একা আবিষ্কার করলো পারুল। জানালা খোলা, এসি বন্ধ, ঘরটা তবুও শীতল হয়ে আছে। জানালার গিল গলে আলো ছায়ার লুকোচুরি খেলা চলছে মেঝেতে। পারুল ধর্মরিয়ে উঠে বসল। কটা বাজে? এদিক ওদিক সে কোথাও একটা ঘড়ি দেখতে পেল না। অভ্যাসবশত বালিশের পাশে হাত পাছড়ে ফোন খুঁজতে গিয়ে মনে পড়ল ফোনটা আনা হয়নি সঙ্গে করে। পারুল দ্রুত পায়ে বিছানা থেকে নামলো, হাত মুখ ধুয়ে মাথায় লম্বা আঁচল টেনে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না। দোতলার করিডোরটা সম্পূর্ণ খালি। কাকলি পারুলকে যেদিক থেকে নিয়ে এসেছিল তার উল্টো পথে একা একাই যাত্রা শুরু করলো। তাই খানিকটা এগোতেই চোখে পড়ল একজন দাসীকে, কাঁসার থালা হাতে কোথাও একটা যাচ্ছে। পারুল ডাকলো, শুনছেন? দাসী চমকে উঠল। আম্মাজান তুই করে সম্বোধন করে, এমনকি কাকলিও। সেখানে ইনি সম্মান করে আপনি বলছে। অনেকখানি অপ্রস্তুত দেখালো তাকে। পারুল এগিয়ে এসে হরবড় করে বলল, কোন দিকে যাব? সবাই কোথায়? আমাকে একটু
নিয়ে যাবেন? আমি তো কিছুই চিনছি না। এক মুহূর্ত চুপ করে থেকে অতঃপর মুখ ফুটে বলে উঠল সে, আমার সঙ্গে আসুন। রুমানা রান্নাঘর পর্যন্ত দেখিয়ে দিল। ভেতরে কাকলি, আমিনা সহ আরো দুজন দাসীকে দেখা গেল কাজেরত। আমিনাই একমাত্র বসে আছে। কাকলিও হাত চালিয়ে কি যেন করছে। পারুল দুরু দুরু বুকে রান্নাঘরে ঢুকতেই সকলের ঘাড় ঘুরে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। পারুল আরো ঘাবড়ে গেল, মনের ভিতর উত্তেজনা। এই বুঝি শাশুড়ি মা বকে দেন দেরি করে ফেলার জন্য। কিন্তু তাকে আশ্বস্ত করতেই যেন আমিনা মিষ্টি করে হাসলেন। উঠে এসে পারুলের একটা হাত ধরে বললেন, তুমি ঘুমাচ্ছিলে বলে কেউ ডাকেনি, সকালের নাস্তাটা এখানেই সেরে নাও। পারুল মৃদু স্বরে বলল, জি আম্মা। বড় বৌমা, ওকে নাস্তা দাও। কাকলি মুখ বাঁকিয়ে ঢেকে রাখা নাস্তার প্লেটটা এগিয়ে দিলেন। কটাক্ষ করে বললেন, কত রাত অবধি জেগেছিলে গো? শ্বশুরবাড়ির প্রথম দিন ভোরে উঠতে হয় জানো? আমি তো প্রথম যেবার এসেছিলাম 3-4 রাত ঘুমাতেই পারিনি, অথচ তুমি। আহ কাকলি, কি শুরু করলে তুমি? ঘুমানো তো কোনো অপরাধ নয়, আর কথা শোনালে আমি শোনাতে পারি, তুমি কেন এত বলছো? আমিনা বেগমের ধমকে কাকলি চুপসে গেল। না মানে আম্মা, ওই আর কি, মিনমিন করে সরে গেল। এরপর আমিনা বললেন, নতুন জায়গায় এমনিতেই ঘুম ধরে দেরিতে, না হয় উঠেছি বেলা করে, তাতে অত কথা বলার দরকার তো দেখি না। নিজের কাজে মনে যাও দাও, তুমি অন্যত্র মন না দিয়ে। জি আম্মা, ছোট করে বলে কাকলি রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। পারুল বুঝতে পারল ভীষণ চটেছে সে, তবে সেই বা কি করবে, কি বলবে। আমিনা বেগম রান্নার তদারকিতে পুনরায় মনোযোগ দিলেন। পারুল দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিচ্ছিল। একজন দাসী বলে উঠল, মেজ ভাবি, আপনি বসে খান, এই যে এখানটায়। আচানক চুপ করে গেল। দাঁত দিয়ে জিভ কেটে পুনরায় কিছু বলতে নিতেই আমিনা কটমট করে তার দিকে তাকালেন। আমায় ক্ষমা করবেন আম্মা, কোথায় কি বলতে হয় খেয়াল করে বলো, নইলে এমন জিভ রাখার কোনো দরকার নেই। কাঁচুমাচু মুখে বলল সে। জি। আমিনা পুনরায় কাজে নজর দিতে দিতে বিড়বিড় করে আওড়ালেন, এই বাড়িতে এই অসভ্যর নাম যেন আর কখনো কেউ না নেয়। পারুল বিস্মিত নয়নে পুরো ঘটনাটা দেখল। শুধু তুমুল আগ্রহ জাগছে হৃদয়ের মধ্যে খানটায়। কি এমন করেছে ওনার দ্বিতীয় স্ত্রী যে সে এক অভিশপ্ত নারী হয়ে স্মৃতিতে রয়ে গেছে এই বাড়ির সকলের মস্তিষ্কে? সারাদিন শুয়ে বসেই কাটলো পারুলের। নতুন বউ বিদায় আমিনাও তাকে কোনো কাজে ডাকলেন না। তাছাড়া কাজ করার এত লোক আছে, তার কিছু করারও প্রয়োজন নেই। দুপুরে খাবারের পর শরীরটা ভেঙে চুরে আসছিল দেখে বিছানায় গিয়ে সবেমাত্র ঘাড় ঘুমে তলিয়ে গিয়েছিল পারুল। উঠে দেখল সন্ধে লেগেছে। পারুল হাত মুখ ধুয়ে দ্বিধাগ্রস্ত ভাবে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। দোতলার করিডোরে লম্বা রেলিং টানা, তাতে ভর দিয়ে দাঁড়ালো সে। তাকিয়ে রইল আধারে ছেয়ে যাওয়া আকাশটার দিকে। ঠিক তখনই টাহর করতে পারল কেউ জানে পাশে এসে দাঁড়িয়েছে তার। পারুল না তাকেও বুঝলো ওটা অনন্তদা। কিরে, মন খারাপ নাকি রে তোর? মেঘস্বরে উত্তরে জানালো পারুল, তাতে তোমার কি? আমার কি মানে? আমার তো অনেক কিছু রে। সবসময় চেয়েছি তুই হাসি মুখে থাকবি, সুখে থাকবি, তার জন্য এত বড় ঘরে তোর বিয়ে হলো। স্বামীও তো দেখতে শুনতে ভালো নিশ্চয়, তবুও এই অবলায় এখানে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন রে?
স্বামী সহা করেনি বুঝি? পারুল তাকালো, তার চোখে জল, ঠোঁট কামড়ে অস্পষ্ট ধমকে উঠল, তোমার এই অভ্যাস মার্কা কথাবার্তা আমার একদম ভালো লাগে না কিন্তু। অন্তত হেসে উঠল শব্দ করে। তারপর আলতো হাতে পারুলের নাকটা টেনে দিয়ে বলল, একটু বড় হসনি, এখনো নাকের ডগায় রাগ ঝুলিয়ে ঘুরে বেড়াস। পারুল মুখ ঝামটা দিয়ে অন্য পাশে ফিরে তাকালো। আকাশ ক্রমশ অন্ধকার হয়ে আছে। কয়েক ফিট দূরে জিনিস এখন তার খালি চোখে দেখা যায় না। কেউ বাতি দিচ্ছে না কেন? মাগরিব পার হওয়ার আগেই তো বাতি দেওয়ার কথা, নাকি এ ব্যাপারেও এদের নিয়ম কানুন আলাদা? পারুল উকি দিয়ে কাউকে খুঁজতে চেষ্টা করলো, অন্তত উকি দিল ওকে অনুসরণ করে। জিজ্ঞেস করলো, কি খুঁজছিস? আমার মাথা, সেটা তোর সঙ্গেই আছে, অত খোঁজাখুঁজি কেন তবে? পারুল সোজা হয়ে অনন্তর মুখোমুখি হলো। কি চাও তুমি? নিজেই রাগিয়ে দেবে আর নিজেই আশা করবে তোমায় তুলু তুলু করে কথা বলবো? হ্যাঁ, তা তো বটেই, রাগ করিয়ে দেবার অধিকার আমারই তো, আর রাগ ভাঙানোর অধিকার বুঝি অন্যের? অনন্ত হাসলো এক গাল। পারুল চোখ রাঙিয়ে বলে উঠল, হাসবে না, খবরদার হাসবে না একদম। বলো, উত্তর দাও তুমি। রাগ যদি তুমি করাও তবে ভাঙাবে কে? বলো। অন্তত এগিয়ে এলো, কাছে, খুব কাছে, তবে সে দেখলো না মোটেই। এরকমই ওর একটুখানি স্পর্শ পেতে পারুলের ভিতরটা উত্তেজনায় দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায়। অনন্ত বুঝেও অবুঝের মতন থাকে সব সময়। ঘাড় নিচু করে পারুলের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, ওটা আমার আন্ডারে নেই, আমি শুধু রাগ করিয়েই চলে যেতে পারবো। ভাঙাবে এখন থেকে তোর বর। নাক বুসুনি। পারুলের ইচ্ছেগুলো এখনো এই দোতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। চিৎকার করে সারা পাড়া জানায় সে অন্য কাউকে বর বলে মানে না। এ কি ছোট বৌমা, তুমি এমন করছো কেন? শরীর ভালো লাগছে না বুঝি? পারুল বিস্ময়ে হতবিহ্বল হয়ে তাকালো আমিনার দিকে। আমিনা বেগম কখন এসে তার পাশে দাঁড়ালেন। এ কি, চারদিকে এত আলো কেন? এই না অন্ধকার ছিল? আর অনন্তদা কোথায় গেল সে? ও ভূম তবে? তুমি ভূম হয়েই এসেছিলে অনন্তদা? আমিনা বেগম অদ্ভুত দৃষ্টিতে পারুলের হাব ভাব দেখছেন, বোঝার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। আপা নমস্তক সুস্থ একটি মেয়ে হঠাৎ কেন মানসিকভাবে বিকারগ্রস্তের মতো আচরণ করছে? চোখের দৃষ্টি ঘোলাটে, ঝাপসা, কাঁদছিল তবে কারণ কি? আমিনা এগিয়ে গিয়ে পারুলের একটা হাত চেপে ধরলেন, ঝাঁকি দিয়ে ওকে ধাতস্থ করলেন। পারুল সম্বিত ফিরে পেয়ে কি করবে, কি বলবে বুঝতে পারল না। মাথার আঁচল পড়ে গেছে। পারুল তা দিতে ব্যস্ত হতেই আমিনা বললেন, থাক থাক, ওসব দিতে হবে না, তুমি আসো আমার সঙ্গে। পারুলের হাত ধরে রেখেই তিনি তাকে নিয়ে নিজের ঘরে এলেন। বিছানার উপর বসিয়ে পানের বাটা হাতে তিনি মুখোমুখি একটা বালিশে হেলান দিয়ে পা তুলে আসন করে বসলেন। ক্ষণকাল জিজ্ঞেস করলেন না কিছু। পারুলকে আপাদত মস্তক দেখলেন কেবল। মাথা নিচু করে বসে রয়েছে সে। মনে মনে আতঙ্কে জমে যাচ্ছে। সেই ভয়ও চোখ এড়ায় না আমিনা বেগমের। আয়েশ করে কিছুক্ষণ পান চিবিয়ে নিয়ে তারপর প্রশ্ন পর্ব শুরু করলেন তিনি, নরম অথচ দৃঢ় কণ্ঠস্বর। পারুল হতকৃতভাবে এক এক করে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে গিয়ে হিমশিম খেতে লাগলো বারবার। তোমার কোনো অসুখ আছে ছোট বৌমা? না আম্মা। তাহলে একটু আগে ওরকম করলে কেন? পারুল বোবা হয়ে রইল।
আমি তো ভাবলাম তোমায় খারাপ বাতাস আসর করলো বুঝি। একা একা কি বিড়বিড় করছিলে, বলো তো সত্যি করে। কিছু না আম্মা, আমার একা একা কথা বলার অভ্যাস আছে। আমিনা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন সেকেন্ড দুই, কপালের মিশ্রণ ভাঁজ। এরপরই সরিয়ে নিয়ে স্নেহময় কণ্ঠে বলতে লাগলেন, বাসার জন্য মন কেমন করতেছে ছোট বৌমা? তোমারে কালকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমার বড় ছেলে আজকে আসার কথা ছিল, না হয় আজকেই পাঠাইতাম, কিন্তু ওরা আসতে আরো কয়দিন দেরি হবে। তাই তুমি নিশ্চিন্তে কয়েকটা দিন থেকে এসো। জি আচ্ছা। শোনো মা, শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু মায়ের মতো তো হতেই পারে। আমাকে তোমার প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের মায়ের মতোই ভাবতে চেষ্টা করো, তাহলে আর এরকম মন খারাপ হবে না। ভালো না লাগলে ঘুরে বেড়াও। এত বড় বাড়ি, পিছনে বিশাল ঘাটলা, জোড়া পুকুর, ফুলের বাগান, সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। জি আম্মা। আর বড় বৌমার সঙ্গেও মিশে থেকো ছোট বৌমা। তার একটাই সমস্যা, এতদিনেও একটা বাচ্চা দিতে পারলো না। যদি পারতো তবে হয়তো তোমাদের কাউকেই এই বাড়িতে আনার প্রয়োজন হতো না। এই ব্যাপারটা একদমই অজানা ছিল পারুলের কাছে। এবার বুঝলো তাকে বিয়ে করার আসল মোটিভ তবে একটি বাচ্চা পয়দা করা। বাহ, কি অসাধারণ পরিবারে তার ভাগ্য তাকে নিয়ে এসেছে। বাবা মায়ের উপর অভিমানের বারদ গাঢ় হলো, আর কাকলের উপর জাগলো মায়ায়। মানুষটা তাকে ঠিকঠাক হজম করতে পারে না। পারবি বা কি করে? নিজের এত বড় একটি সমস্যা মেনে নিতে হয়েছে। অপরত্ব স্বামীকে ভাগ করতে হয়েছে অন্য নারীদের সঙ্গে। তার মনের ভেতরটা কতখানি ক্ষত বিক্ষত তা কি একটু অনুভব করতে পারছে না পারুল? পারুলকে ওভাবে থমকে যেতে দেখে আমিনা বেগম বললেন, কি ভাবছো? একটা বংশধর পাওয়ার জন্যই তোমাকে এই বাড়িতে আনা? হ্যাঁ, এক অর্থে তাই। নইলে বউ থাকতে কেন আমার ছেলেকে আমি দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিব বলো তো? এতটাও মনুষ্যত্বহীন মানুষ আমি নই। আমার বাবা ছিলেন আমাদের যুগের কলেজের শিক্ষক, তার বড় মেয়ে আমি। শিক্ষা দীক্ষায় কোনোটাতেই আমাদের 3 বোনের কমতি রাখেনি বাবা। আর না আমার সেই শিক্ষার অবমূল্যায়ন করেছি। কিন্তু মা, তুমি একবার ভাবো তো, আমার 2টা মাত্র ছেলে, তাদের বংশ যদি না আগায় তবে এই এত রাজত্ব, এত কিছু কার জন্য? কেউ কি চায় তার বংশ নির্বংশ হয়ে থাকুক? অন্তত একটু সন্তানও থাকা চায়, তাই না? এই ভেবেই আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছি। নিজের ছেলে বিবাহিত হওয়া সত্ত্বেও পুনরায় বিয়ের ব্যবস্থা করেছি। এতে তুমি আমায় ভালো খারাপ যাই ভাবো, আমার কিছু এসে যায় না। পারুলের ইচ্ছা করছে বলতে, আপনি একজন লোভী এবং অন্ধ মহিলা, যার কাছে নিজের সন্তানের দিকটাই আগে, অন্য কারো দিকটা না। এমনও তো হতে পারে তার ছেলেই সন্তান জন্মদানে অক্ষম পুরুষ, সেদিকটা না ভেবে কেবল স্ত্রী পাল্টানো। কিন্তু এর আগে একটি কথাও পারুল তার জিভ দিয়ে উচ্চারণ করতে পারল না। পারবে কি করে? এইটুকুনি একটা কলিজা তো কেবল একজনের জন্যই লাগাম ছাড়া হয়েছিল। যত জেদ, রাগ, অভিমান, অভিযোগ সব তার কাছে জমা হয়েছিল। এমনকি যতটুকু সাহস করে এগিয়েছিল তাও তার জন্যই। সেও চলে গেছে, সঙ্গে করে নিয়ে গেছে সবকিছু, পুরো পারুলটাকেই। এই পারুলের এখন রাগ, অভিমান, জেদ, কষ্ট, কান্না কেউ বোঝে না। বোঝার সাধ্য অবশ্য নেই কারো।
হৃদয় যন্ত্রণা খামচে ধরে রাখে, তবুও তার ঠোঁটে হাসি থাকে সর্বক্ষণ। ভিতরটা ঝরে মরে, অথচ উপর দিয়ে কি শান্ত সে। তুমি কি কিছু ভাবছো ছোট বৌমা? পারুল বাস্তবে ফিরে এসে দুধারে মাথা নাড়িয়ে বলল, জি না আম্মা। আচ্ছা যাও, নিজের ঘরে যাও, আর তোমার সঙ্গে সবসময় রুমানা থাকবে। যখন যা প্রয়োজন হবে রুমানাকে বললেই হবে। পারুল বিছানা ছেড়ে নামতে নামতে বলল, ঠিক আছে আম্মা। নিজের ঘরে যাওয়ার সময় পারুল গেল কাকুলির ঘরে। এতক্ষণে ঘুরে ঘুরে এ বাড়ি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে তার। কাকুলির ঘরটাও দোতলার একদম শেষ মাথায়। বলতে গেলে সকলের ঘরই দোতলায়, শুধুমাত্র সৌরভের ঘর নাকি 3 তলায়, আর 1 তলায় দাস দাসীদের ঘর। তাছাড়া খাবারের রুম, রান্নাঘর এসব। কাকুলি বিছানায় বসে কি যেন করছে। পারুল জানালা দিয়ে তাকে দেখলো কতক্ষণ। ছোট ছোট বাচ্চাদের কাপড় চোপড়, পরম যত্নে সেগুলোর ভাঁজ খুলে বুকে চেপে ধরে পুনরায় ভাঁজ করছে সে। এই দৃশ্য দেখে বুকটা মধ্যিখান থেকে ছিঁড়ে 2 টুকরো হয়ে গেল পারুলের। এই প্রথম কাকুলির জন্য ভীষণ মায়া অনুভব করলো সে। একটি সন্তানের জন্য কি পরিমাণ হাহাকার তার পাঁজরের ভাঁজে। ইয়া রব, কি এমন ক্ষতি হতো উনার কোল আলো করে একটি ছোট্ট শিশুকে দিয়ে দিতেন যদি। মনে মনে বিধাতাকে প্রশ্ন করে পারুল। অনুমতি ছাড়াই ঢুকে পড়ে ঘরের ভিতর, কিন্তু কাকলি তাকে দেখা মাত্র সবকিছু এমন ভাবে সামলে নিল আঁচলের তলে, যেন তার থেকে এইসব কেড়ে নিতে এসেছে ও। পারুল শিহরিত হলো। মানুষটা তবে আসলেই অসুস্থ। এখানে কি চাও তোমার? দরাজ গলায় জানতে চাইল কাকুলি। কাপড় চোপড় গুলো বালিশের তলায় ট্রান্সফার করে দিয়ে ততক্ষণে উঠে দাঁড়িয়ে বেশ শক্ত চোখে চেয়ে রয়েছে সে। পারুল ঘাবড়ে গেল, তবে তা প্রকাশ করল না। স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই আপনাকে দেখতে আসছিলাম বুবু। কি দেখতে আসছো? সতীনের ঘর করতে করতে কতটা ক্লান্ত হয়ে গেছি সেটা দেখতে আসছো? আপনি অযথাই আমাকে ভুল ভাবছেন। আমি এই সব কিছুই ভাবিনি। আমি তো এমনিতেই সারাদিন আপনাকে দেখিনি, তাই ভাবলাম তোমার ভাবা ভাবির গুষ্টি কিলাই, যখন তখন আমার ঘরে আসবা না। এখানে তোমার জামাই নিয়ে আমি শুয়ে থাকি না, সারাদিন যে এসে দেখে যেতে হবে। পারুল কথা বলতে পারল না। কাকুলি তাকে কতটাই ঘৃণা করে, কিন্তু তার দোষ কোথায়? সে কি জেনে বুঝে এখানে ধৈ ধৈ করে নাচতে নাচতে এসেছে নাকি? খারাপ লাগলো, রাগও হলো বটে। তাই পারুলের শক্ত কণ্ঠে জবাব দিতে বলল, আপনি উনার রাগ আমার উপর ছাড়ছেন কেন বুবু? আমি তো কিছু করি নাই। আমি তো সেধে অন্যের সংসারে কামড় বসাতে আসি নাই। আমাকে নিয়ে আসা হয়েছে, তাও কোনো কিছু না জানিয়ে। এখন অযথাই সেই ঝাল আপনি আমার উপর মেটাচ্ছেন। আরে যাও যাও, তোমার মতো কত মেয়ে মানুষ দেখলাম, বিবাহিত, তাতে কি? পকেটে মাল থাকলে গলায় ঝুড়ে পড়তে 2 মিনিট সময় লাগে না। আপনি এখন অতিরিক্ত বলছেন বুবু। না জেনে শুনে আমার উপর এত বড় অপবাদ দেওয়া একদম ঠিক হচ্ছে না। আপনি কাকে দেখেছেন আমি জানি না, আর জানতেও চাই না, কিন্তু আমি সেই মেয়ে নয় যে টাকার লোভে পড়ে এরকম একটা ঘরে স্ত্রী হয়ে আসার জন্য মরে যাব, তাই নাকি? তাহলে এত ভালো মেয়ে যখন, তখন যাও না, এই সংসার ছেড়ে চলে যাও। কেন? আমি কেন যাব? আমি কি সেদে যেচে পড়ে এসেছি? আমাকে নিয়ে আসা হয়েছে, এবং গেলেও তখন যাব যখন আমাকে যেতে বলা হবে। আপনি আমাকে নিয়ে আসেননি, সুতরাং আপনার কথাতেও আমি কোথাও যাব না। কাকলির ঠোঁটের কোণে এক সিমটি হাসি লটকালো, কটাক্ষের হাসি, যেন সে জানতে পারুল কোনোদিনই এই বাড়ির অধিকার ছেড়ে যাবে না।
এত বড় রাজবাড়ির অধিকার কেই বা ছাড়ে? সবার যে টাকার লোভ, সম্পদের নেশা, রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল পারুল। তাকে এতখানি ছোট করার, অপদস্থ করার অধিকার কে দিয়েছে কাকুলিকে? মুখ ফসকে বলে ফেলল তাই। নিজে যদি সময় মতো দুটা বাচ্চা জন্ম দিতে পারতেন, তবে আজ এই দিন দেখতে হতো না, নিজেরও জ্বলতে হতো না, আমাদেরকেও উঠতে হতো না। সেই ক্ষমতা তো নেই, আছে শুধু উল্টাপাল্টা দোষ চাপানোর গুণ। এই বলি বেরিয়ে গেল পারুল, আর কাকুলি হতবাক হয়ে চেয়ে রইল তার গমন পথের দিকে। প্রলেপ লাগানো ক্ষততে পুনরায় জখম করে দিয়ে গেল মেয়েটা। ও কি জানে না এই একই কারণে কতটা অসহায় কাকুলি নিজেই নিজের কাছে? কাজটা কি ঠিক করলে পারুল দেখলো বিছানার উপর অনন্তদা পা তুলে বসেছে, পায়ের তলায় ধুলো। সে হই করে উঠে বলল, ইস রে, তোমার এই বিশেষ অভ্যাস আর গেল না অনন্তদা। ছি, কি নোংরা করে দিলে আমার বিছানাটা বলো তো। অনন্ত বিন্দুমাত্র টলল না, বরং পূর্বের চেয়েও কঠিন গলায় বলল, তুই আগে আমার কথার জবাব দে। তুই তো এমন ছিলি না রে পারু, এত দজ্জাল হৃদয়ের কবে থেকে হলি? বারে, কি করলাম আবার? এত বড় কাণ্ড ঘটিয়ে বলছিস কি করেছিস? পৃথিবীতে কি ছেলের অভাব ছিল পারু? এক বুড়োর সঙ্গী ঘর বাঁধলি, তাও কিনা আরেক নারীর হৃদয়ে কষ্ট দিয়ে, আবার তাকেই গিয়ে খোঁটা দিয়ে এলি। হ্যাঁ রে, তুই তো বেশ নরম মনের মেয়ে ছিলি রে, এত পাষাণ হলি কবে? পারুল দু পা তুলে হাঁটুতে মুখ গুজ করে বসলো, বিষণ্ণ কণ্ঠে বলল, জানি ভুল করে এসেছি, রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি, নিজেও টাহর করতে পারছিনি। এখন খুব খারাপ লাগছে, অনুতপ্ত বোধ হচ্ছে। উনি যখন বাচ্চাদের কাপড়গুলো হাতে নাড়াচাড়া করছিলেন, বুকে চেপে ধরছিলেন, আমার দেখে খুব ভেঙে এলো। আমি ভাবলাম খানিকক্ষণ কথাটা বলে মন ভালো করে দিই, কিন্তু উনি আমাকে দেখি কেমন তেরা তেরা কথা ছুড়ে দিল। ব্যাস, আমিও আর নিজেকে সামলাতে পারিনি, আর তাই অমনি ফট করে অমন পাষাণ কথাবার্তা ছুড়ে দিলি। পারুল মুখ ভোঁতা করে রইল, এক কথার জবাব দিতে পারল না। অনন্ত ধুলো মাখা পা এবার ভালো মতো করে বিছানায় লাগালো। ডলে ডলে পারুলের শরীরটা রি রি করে ওঠে, বৃষ্টির রকমের অস্থিরতার সৃষ্টি হয় মনে। সামান্য সূচিবায়ু আছে তার, ময়লা নোংরা অগোছালো জিনিস কিছুতেই সহ্য হয় না। এ কথা ভালো করেই জানে ছেলেটা, তবু ইচ্ছে করে তাকে জ্বালানো, শাস্তি দেওয়া। পারুল চোখ গরম করে তাকালো, অনন্ত গায়ে করল না, ধুলো মাখাতে মাখাতে বলল, কারো মনে কষ্ট দিলে নিজের মনেও ব্যথা সহ্য করার ক্ষমতা রাখতে হয়। এই বাড়িতে তুই কিভাবে এসেছিস সেটা বড় কথা না, বড় ব্যাপার হচ্ছে একজনের সাজানো গোছানো সংসারে তুই কোন একভাবে ঢুকে পড়েছিস। তার কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে, তার উপর তোর বরের উপর সাংঘাতিক রাগও হচ্ছে, তবুও সে তোদের কিছু বলতে পারছে না। হতে পারে তার যাওয়ার জায়গা নেই, হতে পারে সে মন থেকে তোর বরকে ভালোবাসে, তাই তাকে ফেলে রেখে কোথাও যেতে পারছে না। বুক ভেঙে খান খান হয়ে গেলেও তাকে মেনে নিতে হচ্ছে সবকিছু। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আছে তার একটি সন্তানের অভাব, যেটা হয়তো তুই পূর্ণ করে দিবি। একবার তুই নিজেকে তার জায়গায় বসিয়ে ভাবতো, তোর ঠিক কি হাল হতো এত ধকল সইবার পর। তুই কি তোর সতীনের সঙ্গে তখন ভালো ব্যবহার করতি? তার সঙ্গে রসিয়ে রসিয়ে গল্পের আসর জমাতি, নাকি দেখলেই এড়াক দিতে চাইতি? পারুল বলল, আমার উচিত তার কাছে গিয়ে ক্ষমা চা অনন্তদা। তুমি অন্তত তাই চাও নাকি? এখনো যদি বলে দিতে হয় কোনটা করা ভুল কোনটা ঠিক, তাহলে তুই কবে বড় হবি রে পারু? পারুলের চোখ ভরে এলো। সে কি কোনোদিন বড় হতে চায় এই মানুষটার কাছে? চায় না তো, বরং সবসময় ছোট্টই থেকে যেতে চায়। গতকাল যখন সৌরভ প্রথমবারের মতো তাকে পারু নামে সম্বোধন করে রাখছিল, পারুলের মনে হলো গোটা আকাশটা বুঝি তার মাথার উপর ভেঙে পড়ল।
যে মানুষটার স্মৃতি বিষাক্ত সাপের মতো ধ্বংসন করে চলে প্রতি মুহূর্তে, তার ছায়া কেন পিছু ছাড়ে না তার? এত কিছু থাকতে ওই নামটাই, যেটা ভালোবেসে ডেকে এসেছে এতদিন ভরে একজন, সেটাই খুঁজে পেল সৌরভ আল চৌধুরী। পারুল আবার বেরোলো। কাকুলের কাছে তার মাপ চাইতেই হবে, নয়তো এ রাত্রিবেলা আর ঘুম হবে না। মাথার উপর আঁচল নেই, চপল পায়ে তার ছায়া এগিয়ে চলেছে করিডোরের। হঠাৎ একটা তীব্র শব্দে পারুল ভয়ে বসে পড়ল। দু হাতে কান চেপে ধরে চোখ বুজে ফেলে। সেকেন্ডে তিনেক মাত্র, তারপরে চোখ খুলে উঠে দাঁড়ালো পারুল। এটা কি ছিল? কারো চিৎকার, কিন্তু কার? এই বাড়িতে এইভাবে চিৎকার করবে কে? তাও শব্দটা উৎস উপর থেকে। পারুল করিডোরে রেলিং ধরে মাথা বের করে দিল। উপরে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিছু দেখা যায় কিনা। 3 তলায় সৌরভের রুম। এতটুকু জানে সে। আর কি আছে ওখানে? আরো কেউ থাকে কি? নয়তো এই অদ্ভুত চিৎকার কার? এমন ভাবতে ভাবতেই চোখে পড়লো দৃশ্যটা। একটা আবছায়া, পুরুষ না মহিলা নাকি অন্য কিছু বুঝতেই পারলো না পারুল। কেবল 3 তলার এক ঘরে সামান্য কিছুটা আলোয় জানালায় সেই ছায়ামূর্তি কিছু সময়ের জন্য এসে ধরা দিল। পারুলের গোটা শরীরটা কাঁটা দিয়ে উঠল। এ কোন অশ্বরী গা ছমছমে অনুভূতি হচ্ছে তার সঙ্গে। পারুলের তীব্র কৌতূহল হলো। ভুলেই গেল কাকুলের ঘরে যাবার কথা। সে যে নতুন বউ, সে কথাও আপাতত স্মরণে রইল না। তড়িঘড়ি করে 3 তলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করতেই কারো গায়ের সঙ্গে ধাক্কা খেয়ে থমকে দাঁড়াতে হলো তাকে। এত অন্ধকার এই জায়গাটা, একটা বাতিও নেই, অথচ দোতলা অবধি কত বাতি চারিদিকে। পারুল ইস করে কপালে 2 আঙ্গুল চেপে ধরল। হালকা ডলে নিয়ে মুখ তুলে তাকালো। তারপর অন্ধকারে মুখটা দেখা না গেলেও তাকে চিনতে খুব একটা অসুবিধা হলো না তার। সঙ্গে সঙ্গে ভয়ের একটা শীতল শিহরণ বয়ে গেল পিঠ বয়ে। এখানে কি করছো? গমগমে কণ্ঠস্বর সৌরভ আল চৌধুরী। পারুল ভরকে গেল। আমতা আমতা করে বলল, ইয়ে মানে, আমি আসলে ওর হাত ধরে নিচে নামিয়ে আনলেন তিনি। সোজা চলে গেলেন পারুলের ঘরের দিকে। ভিতরে ঢুকতে হাত ছাড়লেন। পারুলের হৃদয়টা এত জোরে শব্দ করে দুলছে যে মনে হচ্ছে এক্ষুনি লাফ দিয়ে বেরিয়ে আসবে ওটা। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। এতটা ভয় কেন পাচ্ছে সে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো। এমন তো কোনো অপরাধ করে ফেলেনি, তবুও সৌরভের চোখ মুখ এত কঠিন কেন দেখাচ্ছে? কেনই বা এভাবে তাকে নিয়ে আসা হলো ওখান থেকে? সৌরভ আরাম কেদারায় বসলেন, সিগারেট ধরালেন। 2 টানে ধোঁয়া উড়িয়ে বললেন, রাত বিরাতে এভাবে ছোটাছুটি করছিলে যে? যদি পড়ে গিয়ে একটা অঘটন বাধাতে? এমনিতেই সিঁড়িঘরে আলো নেই, অন্ধকারে অমন ছুটছিলে কি জন্য শুনি? পারুল ইতস্ত বোধ করে সত্যিটা বলতে ইচ্ছা করে না, আবার মিথ্যেও বা কি বলবে সে, তাই সত্যিটাই বলার সিদ্ধান্ত নিল। সব শুনে সৌরভ হাসলেন। সেই হাসিতে পারুলের হৃৎস্পন্দন আবারও থমকে গেল। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয়? ওটা আবার কুকুর জ্যাকপিয়ন, ওর চিৎকার ওরকমই। আর বলো না, বিকেলে ধুলোতে গড়াগড়ি খেয়েছিল, তাই ধরে বেঁধে গোসল করিয়ে দিয়েছি, তাই ওভাবে চিৎকার করে বাড়ির মাথায় তুলেছে। আর তুমি কিনা সেই চিৎকার শুনে এভাবে ছুটছিলে? হা হা হা। কি ভাবছিলে এই বলে ভূত পেট জাতীয় কিছু আছে? এই মহলে ভূত পেট জাতীয় কিছু আছে? একবার চাইলো ওই ছায়ার ব্যাপার কিছু বলবে পারুল, জিজ্ঞেস করবে তাহলে ওটা কি ছিল? পর মুহূর্তেই ভাবলো ওটা হয়তো সৌরভ নিজেই ছিলেন। ওই ঘরটাও বোধহয় তারই। তাই এই ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে গেল সে। নত মুখে নিচু কণ্ঠে বলল, না সেরকম কিছু না। তাহলে কিরকম কিছু? তবে এই বাড়িতে ভূত পেত আছে কিন্তু। পারুল চমকে তাকালো। লোকটার দুষ্টুমি ভরা চোখ, ঠোঁটের কোণে ফিসেল হাসি। সে কি ভয় দেখাতে চাইছে? পারুল জোর করে হাসবার চেষ্টা করলো। ধুত, ওসব আবার হয় নাকি? হয় হয়। ধোঁয়া উড়িয়ে গাঢ় নিঃশ্বাস ছেড়ে বললেন তিনি, সব রাজমহলের কিছু না কিছু ভালো খারাপ দিক থাকেই।
এই বাড়িতেও আছে, শুনবে সে ঘটনা। পাগলের শুনতে ইচ্ছা করছে না এসবের, তার আজন্ম ভয়। তবুও কেন যেন মুখের উপর নাও করতে পারল না, চুপটি করেছে রইল। আর সেই মনও তাকে সম্মুখের লক্ষণভেবী সৌরভ বলে চললেন, একে একে কত কথা বলি। আমাদের এই বাড়িটি ঠিক কত বছর পুরনো তার কোনো হিসেব নেই, আমারও জানা নেই, তবে অনুমানে 100 বছরের কম না। দেখে বোঝার উপায় নেই। আমার দাদা, বাবা, চাচারা, এমনকি আমিও এই বাড়ির ব্যাপারে বরাবরই যত্নশীল। প্রত্যেক ভিটার প্রতি মায়ার থাকে অন্যরকম। যাকে এই বাড়িও আমার বাবার 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 বাবা, চাচা, নানা যেন মামা কিনেছিলেন। আমার ঠিক জানা নেই কোথা থেকে কিভাবে এটি আমাদের সম্পত্তিতে এসেছে। অনেক আগেকার কথা তো। তারা যার থেকে কিনেছিলেন তিনি ছিলেন একজন হিন্দু প্রামাণিক। ধর্মের প্রতি ভীষণ চর্চা ছিল তার। এই বাড়ির পিছনে একটা ভাঙা মন্দির আছে, ওটাকে কেউ সরায়নি। কেন সরায়নি জানো? ওই মন্দিরের হাত দিতে গেলেই আমাদের নানা প্রকারের অসুখ বিসুখ হয়। স্বপ্নে এসে মানা করে ওই মন্দিরে কোনোভাবেই যেন না ভাঙা হয়, এমনকি ওটাকে নতুন করে গড়াও যাবে না। মোট কথা, ওদিকে হাত লাগানোর কথা চিন্তা করলেই এদিকে সব উলটপালট। একবার তো আমি ভীষণ জেদ ধরলাম, ওই বড় ভাই যেন ওটাকে ভেঙে ফলের বাগান করব। কয়েকদিন খুব তোড়জোড় চলল, মাপামাপি, ভাঙার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, সব কিছুই ঠিক। এমন সময় ভাইজান অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। সুস্থ মানুষ ঘুমের ঘরে স্ট্রোক থেকে প্যারালাইজড, একাংশ অবশ হয়ে গেল। আম্মাজান খুব বকাঝকা করলেন, কারণ তিনি শুরু থেকেই না করেছিলেন আমাদের দুই ভাইকে। তারপরও আমি হাল ছাড়িনি, ভেবেছি এসবের সাথে ওই মন্দির ভাঙার কোনো সম্পর্ক নেই। ভাইজান অতিরিক্ত দুশ্চিন্তা করতেন সবসময়, সেই থেকে এসব হয়েছে।